তো সবাই খাতা খোলো, হ্যাঁ, শুরু করো লেখা। আমরা পড়াচ্ছিলাম হলো কোন অধ্যায়? টিস্যু অধ্যায়। টিস্যুতন্ত্র পড়াচ্ছিলাম। আজকে হলো টিস্যু অধ্যায়ের তৃতীয় ক্লাস। তোমার দেখতে সমস্যা হলে তুমি এই বেঞ্চে চলে আসো, হ্যাঁ, যদি ওইখান থেকে, আর ওইখানে থাকলে সমস্যা নেই, হ্যাঁ, আসো। আমরা লাস্ট ক্লাসে কি দেখি তো কতটুকু লিখলাম? ও দেখি তো তুমি কতটুকু লিখছো। আচ্ছা দেখি, এই যে তুমি আসছো, তুমি এখানে বসতে পারো। আমরা উৎপত্তি অনুসারে পড়ালাম, তারপরে হলো অবস্থান অনুসারে, হ্যাঁ, নিবেশিত উৎপত্তি, নিবেশিত বাজক টিস্যু কই গেল ধরো। আচ্ছা, মানে পার্শ্বীয় বাজক টিস্যু পড়াইনি, হ্যাঁ, হ্যাঁ, শীর্ষস্থ বাজক টিস্যু পড়ালাম, দেন হলো নিবেশিত বাজক টিস্যু পড়ালাম, কিন্তু পার্শ্বীয় বাজক টিস্যু পড়াইনি, হ্যাঁ। তাহলে আমরা পড়াচ্ছিলাম হলো টিস্যুতন্ত্র। টিস্যুর মধ্যে আমরা প্রথমে বললাম যে তোমাদের টিস্যু হলো তিনটা সিস্টেম আছে। একটা হলো আবরণী টিস্যু, এপিডার্মাল টিস্যু। সেই এপিডার্মাল টিস্যুর মধ্যে আমরা পড়াচ্ছিলাম, সরি, টিস্যুতন্ত্র পড়াচ্ছি না তো তোমাদের বেসে, তোমাদের বেসে তো 3 নাম্বার ক্লাস। তোমাদের বেসে হলো টিস্যু দুই রকম, একটা হলো ভাজক টিস্যু, একটা হলো স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু কয়েক রকমের আছে, হ্যাঁ, যেমন অবস্থান অনুসারে আছে, উৎপত্তি অনুসারে আমরা তাকে বিভক্ত করতে পারি। তো ভাজক টিস্যুটাকে অবস্থান অনুসারে আমরা একটা করছিলাম শীর্ষস্থ ভাজক টিস্যু, একটা হলো পার্শ্বীয়, একটা হলো নিবেশিত। তো আজকে আমরা হলো পার্শ্বীয় ভাজক টিস্যু পড়বো। যে ভাজক টিস্যুটা কোথায় থাকে? মনে করো সাপোজ তুমি যদি একটা উদ্ভিদের কথা চিন্তা করো, তার এই যে কোনো এক পাশে থাকবে, ঠিক আছে, যে দুই পাশে থাকবে টিস্যুটা। ভাজক টিস্যু বৃদ্ধি এই যে পার্শ্বীয় ভাজক টিস্যু, এটা যদি বিভাজন হয় তাহলে উদ্ভিদটা কি হবে? মোটা হবে, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা একটু নোট করা শুরু করি, খেয়াল করো। আসো, তো যারা আসো নাই, যেমন তুমি তো আসো নাই বৃষ্টির জন্য, তো তুমি কি নোটটা কাট করে নিয়েছিলে, পরে লিখছো কেন? এটা তো আমি গ্রুপে দিয়ে দিছি, তুমি যে লেখো নাই, তো পরে এখন আজকে ক্লাসের সাথে তাহলে তো মজা পাবে না তুমি। আমি কেন তোমাদেরকে গ্রুপে দিয়ে দিচ্ছি, তাহলে তো গ্রুপে না দেওয়াই ভালো। একটা জিনিসের মজা আছে না, তুমি যদি রেগুলারিটি মেনটেন না করে থাকো তাহলে তো এটা পড়তে মজা লাগবে না। পার্শ্বীয় ভাজক টিস্যু, পার্শ্বীয় ভাজক টিস্যু। তো পার্শ্বীয় ভাজক টিস্যু থাকে কোথায়? প্রথমে আমরা আসি অবস্থান, যে পার্শ্বীয় ভাজক টিস্যু কোথায় থাকে। অবস্থান, অবস্থানের মধ্যে এক নাম্বার হলো মূলত কাণ্ডের পার্শ্ব বরাবর অবস্থান করে। কাণ্ডের পার্শ্ব বরাবর অবস্থান। 2 নম্বর হলো ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। ইন্টারফেসিকুলার ক্যাম্বিয়াম। 3 নম্বর হলো কর ক্যাম্বিয়াম। 4 নম্বর হলো ক্যাম্বিয়াম বলয়। এই কয়েকটা জায়গাতে তোমার হলো থাকে এটা, হ্যাঁ। পার্শ্বীয় বাহ্যক টিস্যুর মধ্যে প্রথমে আমরা আসি পার্শ্বীয় বাহ্যক টিস্যুর উৎপত্তি। এটা হলো স্থায়ী টিস্যু থেকে, স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন হয়ে থাকে, ঠিক আছে, স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন, এক নাম্বার। আচ্ছা, এরা যেহেতু স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন, তাহলে এদেরকে আমরা কি ধরনের ভাজক টিস্যু বলতে পারি? হ্যাঁ, এটা হলো সেকেন্ডারি ভাজক টিস্যু। থাক, সমস্যা নেই, ও বলুক, সমস্যা নেই, ও রিভিশন হয়ে যায়। ও দেখছো, ও কিন্তু গত 4টা ক্লাস ওই বেসের সাথে করছে, করার পরেও সে এখানে করতেছে। সে তো অন্যরা হলে বাসায় এখন ঘুমাতো, কিন্তু সেই ইয়ে করছে, পড়তেছে, না মানে বুঝো। তাহলে পার্শ্বীয় বাহ্যক টিস্যু উৎপত্তি, এটা হলো স্থায়ী টিস্যু থেকে উৎপন্ন হয়, হ্যাঁ।
আমরা যদি বলি ডেফিনেশন বা কাকে বলে, তাহলে যে সকল ভাজক টিস্যু মূল ও কাণ্ডের চলে গেছে, মূল ও কাণ্ডের পার্শ্ব বরাবর দিও না, একটু পরে দাও, আসতে লম্বালম্বি ভাবে অবস্থান করে। তাদের পার্শ্বীয় ভাজক টিস্যু বলে। তাহলে যে সকল ভাজক টিস্যু মূল হোক আর কাণ্ড হোক তাদের এক পাশে থাকে, এই জন্য এটাকে পার্শ্বীয় ভাজক টিস্যু বলে। পার্শ্বীয় ভাজক টিস্যুর আরেক নাম হচ্ছে ল্যাটারাল। ঠিক আছে, ল্যাটারাল মেরিস্টেম। ল্যাটারাল মানে হলো পার্শ্বীয়, এক পাশে থাকে বলে এটাকে ল্যাটারাল বলা হয়। ঠিক আছে, এক পাশে থাকলে তাকে ল্যাটারাল বলা হয়। হ্যাঁ, তুমি উঠাইছো গতকালকে নোট? উঠে ডেলি উঠে ফেলো, তারপর বাসায় পড়ে ফেলবা। হ্যাঁ, তাইলে আর পড়া জমবে না। নভেম্বরের ইনশাআল্লাহ নভেম্বরের 1 তারিখের আগে ফুল কোর্স কমপ্লিট, দেন নভেম্বর মাসে আসসালামু আলাইকুম আপনাদেরকে। ঠিক আছে, আমার টার্গেট আছে নভেম্বর মাসে তোমাদেরকে বাদ দেওয়া, মানে রেগুলার বেসটা বন্ধ করবো আমি। ঠিক আছে, এরপর আমি আশা করি ডিসেম্বরের শেষে অথবা জানুয়ারিতে শুরু করবো, 2 মাস অফ রাখতে পারি তোমাদের। সো আমার তো তোমাদের থেকে আমার আগে টেনশন আছে তোমাদেরকে কোর্স কমপ্লিট করা। তো সব আমার নভেম্বরের 2 তারিখে ফাইনাল পরীক্ষা। ঠিক আছে, তো তোমাদের সকল বেস নভেম্বরের মধ্যে আমি কমপ্লিট করে দিব, এটা তো তোমাদের খুশি হওয়ার বিষয়। অ্যাজ ইউজুয়াল আমার 24 বছর তো আমি নভেম্বরে শেষ করছি, তো তোমরা রিল্যাক্সে থাকো, তোমাদের সবার আগে কোর্স কমপ্লিট হবে, টেস্টের আগেই হবে। হ্যাঁ, দেন তোমরা টেস্ট পরীক্ষা দিবা, এই জন্য তো বন্ধ দিবই আমি, আমারও পরীক্ষা চলবে, দেন আমি শুরু করব। তোমাদের পরীক্ষা হবে এপ্রিলে। হ্যাঁ, আচ্ছা, তখন আর কোর্স, তখন যারা 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 আবার প্রথম থেকে রিভিশন দিতে চাও তাদের জন্য কোর্স 3 মাসের কোর্স থাকবে। হ্যাঁ, ফাইনাল রিভিশন বেস, এই যে 24 বছর, তখন তোমার বায়োলজি ক্লাস থাকবে হলো মনে করো 35টা বায়োলজি ক্লাস থাকবে, সাথে 6-7টা পরীক্ষা থাকবে। ঠিক আছে, কোর্স হলো তোমার মনে করো 3,500 4,000 টাকা এরকম, ফুল বায়োলজি কেমিস্ট্রি এরকম। ঠিক আছে, 24 বছর তো আমার ছিল না, 24 বছর আমার রিভিশন প্রায় 150-এর উপর স্টুডেন্ট ছিল। আচ্ছা আসো, তো পার্শ্বীয় ভাজক টিস্যু গেল, নিবেশিত পড়লাম, তার আগে আমরা শীর্ষস্থ পড়লাম, এটা হলো 3 নাম্বার। 3 নাম্বার। হ্যাঁ, আমরা এখন আসি কাজ অনুসারে ভাজক টিস্যুকে বিভক্ত করবো। আসো, কাজ অনুসারে, কাজ অনুসারে। আচ্ছা, এটা বন্ধ করে দাও, আমি এটা দিচ্ছি, এটা বন্ধ করে দাও, আওয়াজ হচ্ছে। আচ্ছা আসো, কারণ নাই তো, এখন ভোট টোট চলতেছে অলরেডি। আচ্ছা আসো, কাজ অনুসারে আসো, লেখা হয়েছে তোমাদের, দেখছো তুমি? টিস্যু অধ্যায় পড়াচ্ছি, হ্যাঁ, 8 নাম্বার অধ্যায়। 3 নাম্বার ক্লাস, এর জন্য একটু বুঝতে অসুবিধা হতে পারে, তবে এখন থেকে আবার বুঝবা। হ্যাঁ, তো আচ্ছা সরি, এটার কি কাজ লিখছিলাম আমি? ও, এটা তো কাজটা লেখিনি, যে লেখা তো এটা। কাজের মধ্যে 1 নাম্বার হলো প্রস্থ বা হলো পরিধি বৃদ্ধি করা। 2 নাম্বার কাজের মধ্যে আছে তোমার হলো ব্যাস বৃদ্ধি করা, মানে মোটা হচ্ছে আর কি উদ্ভিদটা। ঠিক আছে, তারপর তোমার হলো উদ্ভিদের গৌণ বৃদ্ধি করে। উদ্ভিদের গৌণ মানে প্রাথমিকভাবে একবার বৃদ্ধি হওয়ার পরে আবার বৃদ্ধি করে, অর্থাৎ উদ্ভিদের গৌণ বৃদ্ধি করে, গৌণ বৃদ্ধি করে। তারপর হলো উদ্ভিদকে, দ্যাট মিনস এটা লেম হয়ে যায় লেখাটা, তারপর লিখি মোটা করে আর কি। উদ্ভিদকে মোটা করতেছে। হ্যাঁ, আচ্ছা, কি অনুসারে? কাজ অনুসারে
কাজ অনুসারে ভাজক টিস্যু তিন রকম। ভাজক টিস্যু যে টিস্যু বিভাজন হতে পারে কাজ অনুসারে তিন রকম। নাম্বার ওয়ান হলো প্রোটোডার্ম। নাম্বার ওয়ান কি? হ্যাঁ, প্রোটোডার্ম। ঠিক আছে, প্রোটোডার্ম এই মানে এটার থাকে কোথায়, এটার কাজ কি? ভাজক টিস্যু সবচেয়ে বাইরের না, মানে মানে প্রোটোডার্ম তো আমরা যদি বলি প্রোটোডার্ম মানে যে টিস্যু আবরণ, মানে যে ভাজক টিস্যু আবরণ তৈরি করে। হ্যাঁ, ত্বক বাইরে থাকে। আমরা তো ভাজক টিস্যু পড়তেছি, এটা কাজ কাজ যে ভাজক টিস্যুটা আবরণ তৈরি করে, সেটা মূলের আবরণ হোক আর কাণ্ডের আবরণ হোক। ঠিক আছে, কি হলো তাহলে আমরা যদি আসি, তাহলে যে ভাজক টিস্যু মূল, কাণ্ড, তারপরে শাখা প্রশাখা ত্বক তৈরি করে। কি তৈরি করে? ত্বক। তাকে প্রোটোডার্ম। আমরা জানি ডার্ম শব্দ অর্থই তো হলো ত্বক। ডার্ম শব্দ অর্থ কি? ডার্ম শব্দ অর্থ হলো ত্বক বা আবরণ। প্রোটোডার্ম আমরা পড়ছি না, হাইপোডার্মিস। আচ্ছা, হাইপোডার্মিস এখনো পড়া নাই তোমরা, সামনে পড়াবো। ঠিক আছে, তাহলে কাজ কি? আবরণ তৈরি করা। আবরণ তৈরি করা। আমরা জানি এই যে কাণ্ড, হ্যাঁ, কাণ্ডের যে আবরণ তাকে আমরা বলি এপিডার্মিস। মূলেরটা এপিব্লেমা। এই দুটো এমসিকিউ খুব বেশি পরীক্ষাতে আসবে। এপিব্লেমা, যেমন তুমি যেটা গায়ে দাও এটা শার্ট, আর যেটা পরে হলো প্যান্ট, তো ঠিক একই রকম, দুইটা একই জামা কাপড়ই তো, নাম দুইটা ভিন্ন। হ্যাঁ, তো ঠিক একই রকম ওই মূলের যে আবরণটা থাকে সেটার নাম হলো এপিব্লেমা, আর কাণ্ডটার নাম এপিডার্মিস। বলো তো ভাই এত কাহিনী হওয়ার কারণ কি? তো কত হলো মূল, এটা তো যে আবরণটা দিবে সেই আবরণটা এমন ভাবে তৈরি করছে যাতে করে মূল দিয়ে পানি শোষণ হইতে পারে, লবণ শোষণ হইতে পারে। আর কাণ্ডের আবরণটা এমন ভাবে বানানো হয়েছে যাতে করে পানি বেশি বের না হতে পারে। তো দুইটা দুই রকম হবে, কাণ্ডটা একটু মোটা দিতে হবে আর মূলটা একটু পাতলা দিতে হবে যাতে পানি এবং খনিজ লবণ শোষণ হতে পারে। বুঝতে পারছো? আচ্ছা, এটা গেল। তারপরে যদি তুমি আসো, হ্যাঁ এটা বলতে পারি, এটা বাহ্যক টিস্যুর, তুমি যেটা বললা একবারে, ঠিক আছে, বাহিরের স্তর। তারপর আসো অরীয় ভাবে। এই কথার মানে কি? না, অরীয় ভাবে বলতে বুঝাবে এইভাবে, এইভাবে অরীয় ভাবে বলতে বুঝে এরকম, এরকম করে বিভাজন হবে। ঠিক আছে, এটা বলে অরীয়, মানে বৃত্তাকার ভাবে। ঠিক আছে, চারোদিকে ছড়াবে। অনেকে দাঁত রোগ হয় না, এটা ফোটার মতো না, তারপর গোল হয়ে যায় চারপাশে। দেখছো কিনা তোমরা দাঁত রোগের মধ্যে এরকম? আমার এটা কি হয়েছে দেখো তো লাইভটা, ঠিক আছে কিনা? এটা অরীয় ভাবে বিভাজিত হয়। হ্যাঁ, তারপরে আসি আমরা প্রোক্যাম্বিয়াম। কাজ অনুসারে গেল 2 নাম্বার। তৌহিদ আসছে নাকি? ওরা দুইজন আসে নাই আজকে। তারপর আসো প্রোক্যাম্বিয়াম। হ্যাঁ, তারপরে যে ভাজক টিস্যু তার নাম হলো প্রোক্যাম্বিয়াম। প্রোক্যাম্বিয়াম হলো, হ্যাঁ, যে টিস্যু, যে ভাজক টিস্যু পরিবহন তন্ত্র, অর্থাৎ পরিবহন সিস্টেমটা চালু করে। ঠিক আছে, পরিবহন তন্ত্র গঠন করে। তারপর তোমরা যদি আসো,
অবস্থান করে কোথায় তাহলে? পরিবহন টিস্যুতে থাকে এটা। আর পরিবহন টিস্যু বলতে আমরা বুঝি দুইটা জিনিস, জাইলেম ও ফ্লোয়েম। তুমি যদি আসো কাজ, প্রোক্যাম্বিয়ামের কাজ কি, ঠিক আছে? এরা ভাস্কুলার বান্ডল মানে এটা পরিবহন টিস্যু, ঠিক আছে? ভাস্কুলার বান্ডল ও ক্যাম্বিয়াম তৈরি করে, ক্যাম্বিয়াম টিস্যু। ক্যাম্বিয়াম টিস্যুটা থাকে হলো তোমার হলো জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে। ক্যাম্বিয়ামটা একটা দেওয়ালের মতন, জাইলেম এবং ফ্লোয়েমের মাঝখানে থাকে এটা। তারপর আমরা এই টিস্যু সম্পর্কে কয়েকটা কথা লিখি। এই টিস্যুগুলো লম্বা ও সাদা। আর কি আছে দেখি এটাতে? মানে একটু সরু টাইপের হয় আর কি, হ্যাঁ। আস্তে এটা বসা। নোট, ঠিক আছে, নোট। হ্যাঁ, দ্বিবীজপত্রী উদ্ভিদের হ্যাঁ, কথা নাই, প্লিজ কথা নাই। তুমি প্রত্যেকদিন দেরি করে আসো। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে প্রোক্যাম্বিয়াম যেগুলো আছে এগুলো থাকে রিং আকারে। এটা এমসিকিউর জন্য মনে রাখতে হবে, এই জন্য নোট দিয়ে লিখলাম, এটা প্যাচ আছে এখানে। এই যে প্রোক্যাম্বিয়াম টিস্যুগুলা কিভাবে থাকে, তো যারা দ্বিবীজপত্রী উদ্ভিদ তাদের কাছে থাকবে রিং আকারে, যারা একবীজপত্রী উদ্ভিদ তাদের কাছে থাকবে বিক্ষিপ্ত ভাবে। হ্যাঁ, রিং এবং বিক্ষিপ্ত দুইটা একটু গোল দাগ দিয়ে রাখো, কারণ আমাদের পরীক্ষাতে এমসিকিউতে আসবে দুইটা। ছড়ানো ছিটানো, ঠিক আছে। জাইলেম এক জায়গায়, ফ্লোয়েম আরেক জায়গায়, জাইলেম এক জায়গায়, ফ্লোয়েম এক জায়গায়। মানে ব্যাপারটা তোমরা যেহেতু জানতে চাইছো, দেখছো, কোশ্চেন করবা, কোশ্চেন করলে শিখতে পারবা। এই হলো ভাস্কুলার বান্ডেল, ঠিক আছে। এই হলো মনে করো ভাস্কুলার বান্ডেলের মধ্যে এ জাইলেম, এ ফ্লোয়েম, মনে করো এটা হলো ফ্লোয়েম, আবার জাইলেম, আবার ফ্লোয়েম, জাইলেম, আবার ফ্লোয়েম। এইভাবে তো সিরিয়ালে থাকে, এটাকে বলে রিং আকারে। আর যদি এমন হইতো এই হলো জাইলেম, এই হলো জাইলেম, আবার মনে করো এখানে কিছু ফ্লোয়েম আছে, এইখানে কিছু ফ্লোয়েম আছে, এদিকে কিছু ফ্লোয়েম আছে, এরকম করে এখানে কিছু ফ্লোয়েম আছে, ঠিক আছে। এরকম হয়ে যাবে, এটাকে বলা হবে বিক্ষিপ্ত ভাবে। আমরা পড়াবো এভাবে থাকে, কিন্তু আমরা পড়াবো সামনে। হুম, লিখছো সবাই এতটুকু? আচ্ছা, আমরা এখন আসি, তাহলে এখন আসি আমরা গ্রাউন্ড মেরিস্টেম টিস্যু, অর্থাৎ 3 নম্বর যেটা আমাদের, আমরা কাজ অনুসারে 3 রকম বলছিলাম, তার মধ্যে একটা ছিল কি প্রোটোডার্ম, প্রোক্যাম্বিয়াম, আর একটা নাম হলো কি গ্রাউন্ড মেরিস্টেম। গ্রাউন্ড মেরিস্টেম। আচ্ছা, এই জিনিসটা বন্ধ করে দাও, ফ্যানটা বন্ধ করে দাও।
গ্রাউন্ড মেরিস্টেমের মধ্যে প্রথমে আসি এর অবস্থান কোথায়, মানে ব্যাপারটা কি জানো, আবরণ আবরণ আর হলো তোমার হলো ভাস্কুলার বান্ডেল, এই দুইটা বাদ দিয়া উদ্ভিদের দেহের মধ্যে যত কোষ আছে, যত ভাজক টিস্যু, সব হলো কি গ্রাউন্ড মেরিস্টেমের আন্ডারে। আবরণ বাদ দিয়া আর হলো পরিবহন বাদ দিয়া, ঠিক আছে, আবরণ এবং পরিবহন বাদ দিয়া, ঠিক আছে, লিখতে পারে দিক দিয়ে রাখো, আবরণ ও পরিবহন টিস্যু বাদে ভাজক টিস্যু, সকল ভাজক টিস্যু, ওই দুটা বাদ দিয়ে বাকি সকল ভাজক টিস্যু হলো গ্রাউন্ড মেরিস্টেমের অবস্থা। পরবর্তীতে আমরা আসি অবস্থান, ঠিক আছে, কোথায় এটা থাকতেছে। এক নম্বর হলো কর্টেক্স মজ্জা বগি হচ্ছে এটা, হ্যাঁ, মজ্জারশ্মি, ঠিক আছে। তারপর তোমার আছে পরিচক্র, যেটাকে আমরা পেরিসাইকেল বলি, ঠিক আছে, ঠিক আছে, পরিচক্র, ঠিক আছে। পেরিসাইকেল এটাকে বাংলাতে বলা হয় পরিচক্র। এগুলো কি জিনিস, এগুলো সব আমরা আগামী ক্লাসে পড়াবো, আগামী মানে আমরা এগুলো সব ডিটেইলসে পড়াবো, এখন তো শুধু নাম পড়তেছো এগুলা। কাজ কি, এখন এই মজ্জা কি ভাই, কর্টেক্স কি জিনিস, এগুলো সব তোমরা সামনে দেখবে, এখন এগুলোতে ইন্ট্রো, আমরা এখনো ডিপে ঢুকি নেই। উদ্ভিদের মূল যে ফাউন্ডেশন বা ভিত্তি সেটা তৈরি করে হলো এটা, যদি মূল ভিত্তি তৈরি করতেছে, হ্যাঁ। যাই হোক, আমরা এখন শুরু করি বাজক টিস্যু শেষ, আমরা কিছুই পড়ি না এই পর্যন্ত। স্থায়ী টিস্যুতেও কিছু না, আমরা টিস্যুর তন্ত্র যখন শুরু করবো তখন হলো পড়া, তখন 2 ক্লাস আমাদের লাগবে। তাহলে ভাজক টিস্যু শেষ, হ্যাঁ, এখন হলো স্থায়ী টিস্যু শুরু করব, ঠিক আছে। স্থায়ী টিস্যু মানে কি, যে টিস্যু বিভাজন করতে পারে না, হ্যাঁ, যে টিস্যুর কোষগুলো, ঠিক আছে, যে টিস্যুর কোষগুলো পূর্ণভাবে বিকশিত, অর্থাৎ কোষগুলা ম্যাচিউর হয়ে গেছে, পূর্ণভাবে বিকশিত। এখন বিকাশ মানে তো তুমি পূর্ণাঙ্গ ম্যাচিউর হয়ে গেছে, তোমার কি আর বিভাজন দরকার আছে নাকি? যে টিস্যুর কোষগুলো একদম পারফেক্ট, একদম বিভাজন হইয়া এগুলা ম্যাচিউর হয়ে গেছে, এইবার তারা স্থায়ী হয়ে গেছে। ও কোষ বিভাজনে, ঠিক আছে, ঠিক আছে, সেই টিস্যু, সেই সকল এটা সবার মধ্যে না, কিছু কিছু ক্ষেত্রে তখন আবার আসবে, যখন আসবে তখন তো আবার ভাজক টিস্যু হয়ে যাবে, সাধারণত অক্ষম, কিন্তু কোন কোন সার্কামস্টেন্সে তারা আবার সক্ষমতা অর্জন করে, তখন তাদেরকে আমরা সেকেন্ডারি ভাজক টিস্যু বলবো। সেই সকল টিস্যুকে স্থায়ী টিস্যু বলে, ঠিক আছে। এখন আসি আমরা এদের বৈশিষ্ট্যতে আসি, স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য। স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, যে এই কথা নাই আর প্লিজ, স্থায়ী টিস্যুর কি কি বৈশিষ্ট্য আছে, এক নাম্বার দিয়ে শুরু করি আমরা। এক নাম্বার তোমরা জানো, কোষ বিভাজনে পরীক্ষাতে কোশ্চেন আসবে, মেডিকেল এইভাবে আসবে, নিচের কোনটি স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য নয়, তো আমাদের প্রত্যেকটা বৈশিষ্ট্যই যেন জানতে হবে। এরা সাধারণত, সাধারণত মৃত হলে তো হইলই, আর যেটা জীবিত থাকে সেটা আবার
ভাজক টিস্যু তৈরি করতে পারে। যেটা জীবিত কোষ সাইটোপ্লাজম কম থাকে। আমরা জানি যারা ভাজক টিস্যু ছিল তাদের সাইটোপ্লাজম কিন্তু বেশি ছিল, এখানে কম থাকবে। হ্যাঁ, ভাজক টিস্যু সম্পূর্ণ উল্টাই। আর মৃত যেগুলা থাকবে সাইটোপ্লাজম বা প্রোটোপ্লাজম বলো কিছু। প্রোটোপ্লাজম যদি না থাকে তাহলে সাইটোপ্লাজম থাকবে না, নিউক্লিয়াসও থাকবে না। প্রোটোপ্লাজম বলতে কাকে বোঝায়? সাইটোপ্লাজম এবং নিউক্লিয়াস, এই দুইটাকেই তো প্রোটোপ্লাজম বলে। আচ্ছা, আমি জীবিত কোষে সাইটোপ্লাজম কম থাকে আর মৃত কোষে প্রোটোপ্লাজম থাকেই না। ঠিক আছে, তারপর তোমরা যদি আসো এদের কোষ প্রাচীর গুলা, কোষ প্রাচীর ভাজক টিস্যু যেহেতু বিভাজন হওয়া দরকার, এই জন্য কোষ প্রাচীর গুলা পাতলা থাকে। ঠিক আছে, এদের কোষ প্রাচীর গুলা স্থূল বা আমরা এটাকে মোটা বলতে পারি। ঠিক আছে, বা এটাকে পুরু বলি। আচ্ছা, সাইটোপ্লাজম কম থাকে, নিউক্লিয়াসটা ছোট থাকে, এটা ওইটা লিখে দিই, এটা পরে আছে যদিও, এখানে লিখে দিই। এদের স্থায়ী টিস্যুর কোষের নিউক্লিয়াস ছোট থাকে, আর ভাজক টিস্যুর নিউক্লিয়াস গুলো কি ছিল? বড় ছিল। নিউক্লিয়াস ছোট থাকে এদের, এদের নিউক্লিয়াস ছোট থাকে। ঠিক আছে, আর ভাজক টিস্যুর নিউক্লিয়াসটা ছিল অনেক বড়। তারপরে 7 নম্বরে যদি আমরা আসি, কোষ গহ্বর থাকে। ভাজক টিস্যুর মধ্যে কোনো কোষ গহ্বর ছিল না, কিন্তু এখানে কোষ গহ্বর আছে। হ্যাঁ লিখতেছি, এটা লিখবো, সমস্যা নাই, সিরিয়ালে লিখে। কোষ গহ্বর থাকবে, এবং কোষ গহ্বর থাকলে কোষের বর্জ্যগুলো থাকবে। হ্যাঁ, গহ্বরটার মধ্যে কোষস্থ বর্জ্য থাকবে, কোষস্থ বর্জ্য পদার্থ থাকবে এখানে। কোষস্থ বর্জ্য পদার্থ যেমন রেজিন, গাম, আঠা, বিভিন্ন রকম বর্জ্য, ল্যাটেক্স ইত্যাদি থাকবে, কোষ গহ্বর থাকবে। আর ভাজক টিস্যুতে কোষ গহ্বর ছিল না, তাই কোষের বর্জ্যও ছিল না, সঞ্চিত পদার্থও ছিল না। হ্যাঁ, কোষস্থ, ঠিক আছে, কোষস্থ বর্জ্য পদার্থ থাকে আর কি। এগুলো হলো স্থায়ী টিস্যুর বৈশিষ্ট্য, আমরা লিখতেছি। হ্যাঁ, লেখো একটা মিনিট। দেখছো? তুমি দেখতেছো? আচ্ছা, না বলতে প্রশ্ন করো। হ্যাঁ, 8 নাম্বার। তারপর আসো 9 নাম্বার। 9 নাম্বারে যদি আসো তোমরা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তারপরে কোষের মধ্যে সঞ্চিত পদার্থ থাকে, কোষের মধ্যে সঞ্চিত পদার্থ থাকে। কোষের সঞ্চিত পদার্থ থাকে বলতে আমরা এখানে বলতে পারি কি কি সঞ্চিত পদার্থ থাকে। যেমন স্টার্চ থাকে, কি থাকে? স্টার্চ। ঠিক আছে, তারপরে হলো আমিষ থাকতে পারে কিছু। লিপিডিতে থাকবে। ঠিক আছে, স্টার্চ, আমিষ, লিপিড ইত্যাদি থাকতে পারে। কোষের বিপাকীয় হার কম থাকে। বিপাকীয় হার কম থাকে, ওইগুলো অন্য বেশে পড়ে ফেলছে, বুঝছো? এই জন্য আর কি, সমস্যা নেই। কোষের বিপাকীয় হার, ঘুম আসতে একটু, হ্যাঁ এটা চা কফি টফি খেয়ে আসবা, দুপুরবেলা তো একটু ইয়া লাগবেই, সমস্যা নেই, ঘুম দরকার নাই। কোষের বিপাকীয় হার কম থাকে, স্থায়ী টিস্যু তো,
স্থায়ী টিস্যু তো কাজ করা লাগে না, এদের আর বিপাকীয় শক্তি কি দরকার? তুমি সারাদিন শুয়ে বসে থাকলে কি আর তোমার শক্তি বেশি হবে? যে ওয়ার্কআউট করে তার বেশি এনার্জি দরকার, খাবে বেশি। এটা হলো বিপাকীয় হার কম থাকে। ঠিক আছে, তারপর তোমরা যদি আসো, এরা সেকেন্ডারি বা গ্রহণ প্রাচীরে, ঠিক আছে, অবস্থান করে, ঠিক আছে। 12 নাম্বার, এদের এই বাহ্যক স্থায়ী টিস্যুর কোষগুলোর মধ্যে নানা রকম নকশা দেখা যায়, ঠিক আছে, নানা রকম নকশা, বিভিন্ন রকম নকশা দেখা যায়। 13 নাম্বার, তুমি যদি আসো, এদের মধ্যে আন্তঃকোষীয়, হ্যাঁ, একটা কোষের সাথে আরেকটা কোষের মাঝখানে স্পেস পাওয়া যায়, মানে গ্যাপ আছে, এদের মধ্যে আন্তঃকোষীয় ফাঁকাস্থান থাকে। আন্তঃকোষীয় ফাঁকাস্থান থাকে। ভাজক টিস্যু লিখছিলাম কয়টা? 17 না 18টা লিখলাম না? এটা ভাজক টিস্যু হতে তৈরি। হ্যাঁ, তো স্থায়ী টিস্যু কোত্থেকে আসলো? ভাজক টিস্যু থেকে তো আসলো। ভাজক টিস্যু মারা যায়, এটা স্থায়ী টিস্যু তৈরি হলো। এটা ভাজক টিস্যু হতে তৈরি বা উৎপন্ন। কাজের মধ্যে আসো, এই টিস্যু উদ্ভিদের যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে থাকে, ঠিক আছে। যান্ত্রিক দৃঢ়তা দিচ্ছে। 2 নাম্বার হলো খাদ্য তৈরিতে সাহায্য করে। পানি ও খাদ্য সঞ্চয় করে। পানি ও খাদ্য পরিবহনের সাথে জড়িত আছে। পরিবহন করে, ঠিক আছে। ওইটা হবে না, এটা হবে। এটা দৃঢ়তা দান করে বললো, এটাই হবে। দাম বানান টান পারি না, ঠিক আছে। তোমরা তোমাদের তো বাংলাতে 5 নাম্বার আছে না বানান? মানে কঠিন না সহজ? সহজ, অনেক সহজ না কি বলে? কঠিন আছে মোটামুটি, ঠিক আছে। আচ্ছা, অবশ্যই আমি দিচ্ছি, দেখো। এখন আসি আমরা স্থায়ী টিস্যুর প্রকারভেদে যাব। হ্যাঁ, দেখো, তোমার নাম জানো কি? তানহা। তাহলে আসো স্থায়ী টিস্যুর প্রকারভেদে আসো। হ্যাঁ, স্থায়ী টিস্যুর প্রকারভেদে আসো তুমি। তো এই স্থায়ী টিস্যুটাকে আমরা আবার 3টা ভাগে বিভক্ত করতে পারি। নাম্বার 1 হলো সরল টিস্যু, তারপর হলো যৌগিক টিস্যু,
যৌগিক বা জটিল টিস্যু। আরেকটার নাম হলো নিঃস্রাবী বা তরুক্ষীয় টিস্যু, আর যেটা ক্ষরণকারী টিস্যু আমরা বলি, সমস্যা নেই। ক্ষরণকারী টিস্যু। সরল টিস্যুর মধ্যে আবার আছে তিনটা। গরম লাগতেছে? আচ্ছা, তুমি যে বুঝতেছ, বাসায় যে লিখবা, তুমি লিখছো গত ক্লাসের লেখা, আগের ক্লাসের পিডিএফ দেওয়া আছে, টিস্যু ক্লাস 1 ক্লাস 2 ক্লাস 3 লেখা আছে, দেওয়া আছে, হ্যাঁ লিখে নিও। এই অধ্যায় আর তোমাদের বই খোলাই লাগবে না, টোটালি বই খোলা লাগবে না। হ্যাঁ, এমসিকিউ কে বললো? সব এ টু জেড, এ টু জেড বই যা আছে তার 2 গুণ লেখা আছে এখানে। আর বই থেকে পড়লে তোমার মনে থাকবে না, কারণ কি বইয়ের মধ্যে তো সব আমি এইভাবে এখানে সব দিয়ে দিচ্ছি। বই স্ক্লেরেনকাইমা, শুধু চিত্র যদি ঠিক মতন দেওয়া থাকে তাহলে এটা বই হয়ে গেছে। আমি তো 3টা মিলাই লিখতেছি, আমি তো লাইন বাদ দিতাম না, উল্টো লাইন বানানো যায়। জাইলেম ফ্লোয়েম, যৌগিক টিস্যু বা জটিল টিস্যুর মধ্যে আছে জাইলেম ফ্লোয়েম, আর ক্ষরণকারীর মধ্যে আছে তরুক্ষীয় এবং গ্রন্থি টিস্যু। স্ক্লেরেনকাইমা, স্ক্লেরেনকাইমা তরুক্ষীয়, আর একটা হলো দন্ত স, তারপর হলো ক, তার নিচে হলো ল, আর একটা হলো গ্রন্থি টিস্যু। এখন আমরা আসি সরল টিস্যু। এবার আমরা সরল টিস্যু নিয়ে একটু আলোচনা করি। তরুক্ষীয়, এ তরু রসরু, হ্যাঁ। তাহলে যেসব স্থায়ী টিস্যুর আকার, আকৃতি, গঠন দেখতে একই রকম, গঠন দেখতে একই রকম, একই রকম, ঠিক আছে, তাদেরকে সরল টিস্যু বলা হয়। হ্যাঁ, আমাদের তো আজকে হলো পরিবেশ শাসন পড়াবো, হ্যাঁ, সরল টিস্যু বলে। এটা হলো সত্য প্রকৃতির। সমসত্ব প্রকৃতির বলার কারণ কি? এখানে একই রকম, এই জন্য এদেরকে সমসত্ব বলা হচ্ছে, ঠিক আছে। কে কোথায় পরীক্ষা নিতে? কোথায়? যাই দিয়ে আসবো, সমস্যা কি? তাহলে এটা হলো অসমসত্ব। আমি তো বলছি তোমরা যে এখানে আছো ফরিদপুর সব জায়গায় দেখে রেখে আসো, এটা অসমসত্ব প্রকৃতির। অসমসত্ব প্রকৃতি মানে এখানে 2-3 টাইপের কোষ আছে, যেমন সরল টিস্যু প্যারেনকাইমা হলো প্যারেনকাইমা দ্বারা গঠিত, কোলনকাইমা হলো কোলনকাইমা দ্বারা গঠিত।
কিন্তু জটিল টিস্যু প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা তিনটে মিশাইয়া তৈরি হবে। হুম, এটা একাধিক, ঠিক আছে, একাধিক ধরনের কোষ দ্বারা গঠিত। এরা মূল হতে পাতা পর্যন্ত বিস্তৃত, বিস্তৃত মানে কেমন রে, কত পর্যন্ত থাকে। এই কথা নাই, তোমরা দুই বন্ধু মিলে কথা বলতে বেশি। জটিল টিস্যু এটা হলো পরিবহন টিস্যু তৈরি করে, এখানে পড়তেছে, এখানে মুখস্থ করে ফেলো, তাহলে তো হয়ে যায়। আর সহজ অধ্যায়তে এই জন্য আরো বেশি খুশিতে আছে তোমরা। এরপরে অধ্যায় আবার কঠিন অধ্যায়, কঙ্কাল অধ্যায় পড়াবো এই অধ্যায় শেষ হওয়ার পরে। এরা পরিবহন টিস্যু তৈরি করে। আচ্ছা, তারপরে আসার কোনটা বাকি আছে? গঠনকারী। হ্যাঁ, দেখো লিখতেছো তুমি, তোমার কি মন খারাপ? আচ্ছা, তুমি লিখতেছো, তোমার ইয়া কই? তোমার না বন্ধু একটা আসছিল আজকে, এসে কি আবার চলে গেছে? ওকে পড়বে না? আচ্ছা, আসো। ক্ষরণকারী টিস্যু পরিবহন টিস্যু তৈরি করে। ক্ষরণকারী টিস্যুর মধ্যে তুমি যদি আসো, এক নম্বরে বিভিন্ন তরল, যেমন এনজাইম তৈরি করে। আর বিভিন্ন রকমের বর্জ্য আছে, তারা বিভিন্ন রকম তরল, এই ক্ষরণকারী টিস্যু থেকে বিভিন্ন রকম তরল, যেমন এনজাইম, হরমোন ইত্যাদি তৈরি হতে পারে। ঠিক আছে, এনজাইম এদিক দিয়ে লাগো, হরমোন। আর বর্জ্য পদার্থের মধ্যে কি রেজিন আছে, আঠা আছে, ঠিক আছে, মধু আছে। হ্যাঁ, তারপরে হলো উদ্বায়ী তেল, বিভিন্ন রকম উদ্বায়ী তেল তৈরি করে। উদ্বায়ী তেল, উদ্বায়ী তেল তৈরি করতেছে। সমিতি তো আছে, শুধু ইন্ট্রোটা দিয়ে দিই। আসো, সরি, 1 মিনিট আমরা অপেক্ষা করবো না। এই হলো মূল পড়া শুরু এখান থেকে। এত ছিল ইন্ট্রো। টিস্যু কাকে বলে, টিস্যু কয় রকম, এটাই পড়াইলাম, বুঝতে পারছো? আর এখন শুরু হবে কি, তন্ত্র, অনেকগুলো অঙ্গ মিলে তৈরি হয় কি তন্ত্র। ঠিক আছে, টিস্যু তন্ত্র। তো আমরা জাস্ট ইন্ট্রোটা দিয়ে দেই। 4 ক্লাস, তার মধ্যে লেখা একটু লেখো, অল্প একটু লেখো। ঠিক আছে, আরে ভাই, যখন রিভিশন দিবি ওটা 2 ক্লাস লাগবে। অ্যাডমিশনে কি বলে সে এই কথা? আনিশা বলো তো, তার কথাটা রিপ্লাই দাও। এই যে অধ্যায়, এই অধ্যায়তে দিন থাকবো, তিনটা অধ্যায় থাকবো আরো সাথে।
কথা কি বুঝতে পারছে? হুম, ওই পিডিএফ এ যেভাবে দেওয়া আছে না অধ্যায়গুলা, এগুলো হলো ওইভাবে বানানো, বুঝছো কিনা? যে ক্লাসে যে অধ্যায়গুলো পড়ানো হয়েছে এইবার বুঝো। বিজ্ঞানী সেক্স 1875 সালে টিস্যুর অবস্থান এবং কাজ অনুসারে তিনটি ভাগে বিভক্ত করছে, ঠিক আছে? একটা নাম হলো এপিডার্মাল টিস্যু তন্ত্র, এপিডার্মাল টিস্যু তন্ত্র, এপিডার্মাল, ঠিক আছে? দ্যাট মিন্স ত্বকীয় টিস্যু তন্ত্র, ঠিক আছে? ঠিক আছে, দুই নম্বর তোমার হলো হুম ওই একই ত্বকীয় টিস্যু মানে তাপ তৈরি করবে। আচ্ছা, দেখতেছি একটু পরে। আর গ্রাউন্ড, গ্রাউন্ড টিস্যু তন্ত্র বা ভিত্তি, ভিত্তি টিস্যু, এটাকে ভিত্তি টিস্যু বলা হয়, হ্যাঁ? আর তিন নাম্বার হলো ভাস্কুলার টিস্যু তন্ত্র, ভাস্কুলার বা ভাস্কুলার, এটা হলো আমরা বলতে পারি পরিবহন টিস্যু। এই তিনটে সম্পর্কে আমরা ডিটেইলসে পড়বো, যেমন আগামী ক্লাস আমরা শুধু এপিডার্মাল টিস্যু তন্ত্র পড়বো। এপিডার্মাল আবরণ, আবরণের মধ্যে অনেকগুলো জিনিস আছে, ঠিক আছে? অনেক এমসিকিউ আছে। গ্রাউন্ড টিস্যু তন্ত্র, ভাস্কুলার টিস্যু তন্ত্র পড়লে আমাদের অধ্যায় শেষ। এই তিনটে জিনিস পড়লে আমাদের অধ্যায় সুন্দরভাবে শেষ হবে, ঠিক আছে? দেখো, হ্যাঁ, আমাদের ওই যে মেসেঞ্জার গ্রুপ দ্বারা বলতেছি তোমাকে, হ্যাঁ?